স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা। কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে জামায়াতের ওয়ার্ড কমিটির সভাপতি সহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ৭ জন। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ৩ জনের সম্পর্কে চাচাতো ভাই বোন। মন্তোষ বেদজ্ঞর পাঠানো তথ্য ও মোহাম্মদ রাসেলের তোলা ছবি নিয়ে দেখুন বিস্তারিত। কক্সবাজারের উখিয়ায় প্রায় এক যুগ ধরে চলা জমি সংক্রান্ত বিরোধের বলি হলেন ৩ জন। রোববার সকাল 10টার দিকে জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। শুরুতে দুপক্ষ বাকবিতণ্ডায় জড়ালেও পরে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষ লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নিহত হন রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আবদুল্লাহ আল মামুন। এছাড়াও নিহত হন প্রতিপক্ষে থাকা মামুনের চাচাতো ভাই আব্দুল মান্নান ও চাচাতো বোন শাহিনা বেগম। তাদের দুই পরিবারের মাঝে একটা বিরাজমান সৃষ্টি হয়েছে। চাচাতো ভাইয়ের মধ্যে মারামারি মারামারির এক পর্যায়ে তারা ছুরি মারামারি জন্য ৩ জন মারা গিয়ে। স্থানীয় ইউপি সদস্য জানান, উখিয়ার কুতুপালংয়ের বাসিন্দা আবদুল্লাহ আল মামুন ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এটা তাদের জমি জমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। আজকে সকালে একটা বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং বিরোধের এক পর্যায়ে তাদের সংঘর্ষে জড়িত হয় এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা একে অপরকে ওপর হামলা আক্রমণ করে। আক্রমণের এক পর্যায়ে দুপক্ষের ৩ জন মানুষ নিহত হয়েছে। সংঘর্ষে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয় মরদেহ। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখন কক্সবাজার। শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ ও শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারী সহ ৮ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রধান আসামি কুদ্দুস ব্যাপারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। একের পর এক হাতবোমা বিস্ফোরণ। শনিবার শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে সংঘর্ষের ১৫ সেকেন্ডের এই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। রাতভর অভিযান চালিয়ে জাজিরা ও ঢাকা থেকে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারী সহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার সকালে জাজিরা থানায় পুলিশের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজিরের পর পাঠানো হয় জেল হাজতে। ঢাকা থেকে কুদ্দুস ব্যাপারীকে গ্রেপ্তারের পর রোববার দুপুরে বরিশালে সংবাদ সম্মেলন করে র্যাব। জানায়, গ্রেপ্তারকৃত কুদ্দুস ব্যাপারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে। কুদ্দুস ব্যাপারীর বিষয়ে আমরা যেটা জানতে পেরেছি যে উনি সাম্প্রতিক সময়ে উনি জেল থেকে বের হয়ে আসছেন। ওনার নামে একাধিক মামলা রয়েছে, যতটুকু জানতে পেরেছি ২০টিরও অধিক মামলা রয়েছে এবং তার প্রতিপক্ষ যিনি জলিল মাতাব্বর, তিনিও বর্তমানে জেল হাজতে আছেন। তো বেসিক্যালি তাদের মতাদর্শী যারা আছে তারাই মূলত এই সংঘর্ষের তৈরি করেছে বলে আমরা জানতে পেরেছি। স্থানীয়রা বলছেন, জাজিরা উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবর গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে প্রায় ১২ বছর ধরে, যেখানে প্রায়ই ঘটে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনাও। শামীমা রহমান শাম্মী, এখন। ঈদের ছুটি শেষে আজও নগরীতে ফিরছে মানুষ। সপ্তাহের প্রথম কর্মদিবসে বাস স্ট্যান্ড, রেল স্টেশন ও লঞ্চঘাটে যাত্রীদের চাপ ছিল বেশ। তবুও ঝক্কি ঝামেলা ছাড়াই স্বস্তিতে যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। তবে বাসে বাড়তি ভাড়া নেওয়ায় অভিযোগ করেন তারা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। শেষ হয়েছে টানা ৯ দিনের ছুটি। অফিস আদালত খোলার প্রথম দিনে চাপ রয়েছে বাস স্ট্যান্ড, রেল স্টেশন ও লঞ্চঘাটে। ভোর থেকেই ময়মনসিংহের বাস স্ট্যান্ডে ছিল ঢাকামুখী যাত্রীদের ভিড়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট পেলেও সঠিক সময়ে ছাড়ছে না বাস। এছাড়া বিভিন্ন পরিবহনের টিকিট প্রতি ১০০ থেকে ২০০ টাকা বাড়তি নেওয়ার অভিযোগ যাত্রীদের। মনে করি যে একটু ভিড়টা কম হবে, কিন্তু
রবিবারে সেই ভিড়টা আর কি শনিবারের মতোই আছে। সুস্থভাবে তারা তাদের নিজ নিজ ঘরে ফিরে আসবে এবং কর্মস্থলে যোগদান করতে পারবে, এর জন্য আমরা নিরলসভাবে সারাদিন কষ্ট করে যাচ্ছি। তবে রোববার শিডিউল বিপর্যয় ছাড়াই চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছায় প্রতিটি ট্রেন। এছাড়া যথাসময়ে চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে ঢাকা, সিলেট, জামালপুর ও কক্সবাজারগামী ট্রেন। যাওয়ার সময় ট্রেন একদম একজাক্ট টাইমে ছেড়েছে, একজাক্ট টাইমে ঢাকায় পৌঁছেছে, কোনো বিলম্ব নাই, একদম শান্তির মতো চলে আসছে। এবার ঈদযাত্রা কিংবা ফেরায় চট্টগ্রাম স্টেশনে খুব বেশি যাত্রীদের চাপ ছিল না বলছে রেল কর্তৃপক্ষ। প্রতিবার যেরকম ওভার ক্রাউডেড থাকে, ছাদের উপর প্যাসেঞ্জার উঠে যায় বা বিনা টিকিটে বা সেই স্টেশনে ঘোরাঘুরি টিকিটের জন্য এইরকম পরিস্থিতির শিকার হয় না। ভিন্ন চিত্র দেখা যায় চাঁদপুর লঞ্চঘাটে। অন্যান্য দিনের তুলনায় সকাল থেকে যাত্রীর চাপ ছিল কিছুটা কম। অন্য বছরে যেরকম ভিড় হয় এবছর ওরকম ভিড় না, ঝামেলা নেই, কমই আছে। এদিকে বেলা বাড়ার সাথে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে কমেছে যাত্রীদের চাপ। তামজিদ মির্জা, এখন। ঈদ উল ফিতরে টানা 9 দিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। পাশাপাশি আগের মতোই স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার। বন্দর কর্তৃপক্ষ জানায়, দুপুর থেকে একের পর এক বন্দরে প্রবেশ করে পণ্যবাহী ট্রাক। প্রথমে ভুটান থেকে বন্দরে ঢোকে পাথর বোঝাই 2টি ট্রাক, এরপর নেপাল থেকে আসে অন্যান্য পণ্য। আমদানির পাশাপাশি শুরু হয়েছে রপ্তানিও। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে আলু। গত 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকে বাংলাবান্ধা স্থল বন্দরের আমদানি রপ্তানি। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে ফিরেছে কর্মচঞ্চলতা। ভারতে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ায় চলতি অর্থ বছরে রপ্তানি আয় বাড়বে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। তবে ভারত থেকে পণ্য আমদানি অনিয়মিত হওয়ায় ভাটা পড়েছে রাজস্ব আয়। চট্টগ্রামের চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলায় সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, গত 15 মার্চ ঢাকার বসুন্ধরা থেকে গ্রেপ্তার করা হয় সাজ্জাদকে। পরে তাহসিন হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। পরে আজ 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 5 দিনের মঞ্জুর করেন। একই সাথে নগরীর বাকলিয়ায় জোড়া খুনের ঘটনায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া অপর 2 আসামি বেলাল ও মানিককেও আদালতে তোলা হয়। পরে তাদেরকে 4 দিনের রিমান্ড দেয় আদালত। মানিক, বেলাল দুজনই সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। মাগুরার শ্রীপুরে মসজিদের টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত যুবদল সদস্য মুন্সি মিরান হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাতে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে মৃত্যু হয় তার। এদিকে যুবদল নেতার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত বিএনপি নেতা মিরাজুল ইসলাম ধলার বাড়িসহ 4টি বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, গত 30 মার্চ রাতে নাকল মল্লিকপাড়া জামে মসজিদের টাকার হিসাব নিয়ে যুবদল সদস্য মিরান হোসেনের বাঘ বিতণ্ডা হয়। এক পর্যায়ে জামিরুল মুন্সি সমর্থকরা মিরান হোসেনকে মারধর করলে গুরুতর আহত হন তিনি। দৈনিক হাজারো ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর হয়ে থাকলেও নানা সমস্যায় জর্জরিত মানিকগঞ্জ পৌরসভার টাউন বাজার। এখানে পয় নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থা ও অগ্নি নির্বাপনের সুযোগ না থাকায় ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা। বাজারটির উন্নয়নে দ্রুতই পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। আসাদ জামানের প্রতিবেদন। মানিকগঞ্জ টাউন বাজার 5 শতাধিক দোকান নিয়ে গড়ে ওঠা জেলার অন্যতম প্রধান বিপণী কেন্দ্র। প্রতিদিন এখানে কাজ করেন 2000-এর বেশি মানুষ। তবে এই বিশাল বাজারে পয় নিষ্কাশনের জন্য রয়েছে মাত্র 2টি পাবলিক টয়লেট, যা দীর্ঘ 6 মাস ধরে বন্ধ। তাই শৌচাগারের অভাবে অসুবিধায় পড়ছেন ক্রেতা ও বিক্রেতারা। এতে করে বাজারের আশপাশের এলাকায় বাড়ছে অপরিচ্ছন্নতা, পরিবেশ পড়ছে হুমকির মুখে। বাজারের ড্রেনেজ ব্যবস্থাও একেবারেই নাজুক। সামান্য বৃষ্টিতেই নোংরা পানি জমে তৈরি হয় ভোগান্তি। এছাড়া অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নেই বলেও অভিযোগ বাজার ব্যবসায়ীদের। বৃষ্টি নামলে পরে এই ড্রেনটা ভইরে বাজারে পানি উঠে তলিয়ে যায়। নোংরা অবস্থা দেখে বাজার করতে পারে না, বিভিন্ন সমস্যা। অগ্নি নির্বাপনের ওইরকম সুব্যবস্থা নাই এবং আগে যে ভাজা মাজা পুকুর ছিল সে পুকুরও নাই। এদিকে বাজারের পর্যাপ্ত পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মানুষের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে বলে জানান বিশেষজ্ঞরা। আর স্থানীয় প্রশাসন বলছে, বাজারে বিদ্যমান সমস্যা সমাধানে কাজ চলছে। পর্যাপ্ত পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকে
যে পানি ব্যবস্থা যদি ঠিকমতো না থাকে, এখানে পানিবাহিত বিভিন্ন রোগ, ডায়রিয়া, কলেরা এগুলোর প্রাদুর্ভাব দেখা দেয়। প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে যেখানে জনসমাগম হয়, সেই সমস্ত জায়গায় যারা আসবেন তাদের এই ওয়াশরুমের জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকা খুবই দরকার। আশা করি আমরা একটা প্রজেক্ট নিতে পারবো। পাবলিক টয়লেট এটা তো নেসেসারি, সুতরাং আমরা মেয়ে এবং ছেলে দুই জনের জন্য আমরা ব্যবস্থা নেব। দ্রুত এসব সমস্যা সমাধান করে বাজার ব্যবস্থা উন্নত করার দাবি ব্যবসায়ী ও ক্রেতাদের। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। পেঁয়াজ উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তর জেলা ফরিদপুর, তবে এবার অনেকটা হতাশ এই অঞ্চলের চাষিরা। উৎপাদন খরচের তুলনায় বাজারে দাম কম থাকায় হতাশ তারা। মফিজুর রহমান শিপনের তথ্য ছবিতে বিস্তারিত। ফরিদপুরের বিস্তীর্ণ মাঠে পেঁয়াজ চাষিদের ব্যস্ততা। ক্ষেত থেকে পেঁয়াজ তোলার পর বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছে বাজারে। গেল বছর ভালো দাম পাওয়ায় এবার সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে ৫,০০০ হেক্টর বেশি জমিতে পেঁয়াজ আবাদ করেন এ অঞ্চলের কৃষকরা। কিন্তু চলতি মৌসুমে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। তাদের অভিযোগ, উৎপাদন ব্যয়ের সঙ্গে নেই বাজার দরের ফারাক। পেঁয়াজের দামও তো তুলনামূলকভাবে কম, খরচের থেকে দামের হারটা কম। প্রতি মনে পেঁয়াজ যেমন ২৫০০-২০০০, তাহলে কোন মতো ২২ টাকা থাকে। পেঁয়াজ ২,০০০ টাকা মন হলে আমাদের খরচ ওঠে না, তাও এখন বেচতে হইতেছে ১,০০০-১,১৫০ টাকা এরকম। কৃষকরা জানান, এবার বৃষ্টি কম হওয়ায় মেলেনি কাঙ্ক্ষিত ফলন, বেড়েছে উৎপাদন ব্যয়ও। কিন্তু ফরিদপুরের বাজারগুলোতে পাইকারিতে প্রতিমন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১,০০০ থেকে ১,২০০ টাকায়, যা ১,৮০০ থেকে ২,০০০ টাকা হলে লাভবান হওয়ার আশা তাদের। পেঁয়াজ হলো ৪০ মণ, দেয়া নাই, বৃষ্টি নাই, ওষুধ পাতি দিতে দিতে তাতে কিছুই থাকে না। ১৫০০ টাকা মন করে আমাকে ব্যয় হয়েছে, বাজার তো ১২০০, তো আমাকে উঠোনোর খরচ হচ্ছে একটা কিষণের দামই ১,০০০ উঠোতে। এমন অবস্থায় কৃষকদের পেঁয়াজ সংরক্ষণ করে পরে বাজারজাত করার পরামর্শ দিচ্ছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। ১৫টা জেলায় ৪,০০০ ব্লোয়ার মেশিন দিবেন আর কি। আমরা আশা করতেছি যে এপ্রিলের মাঝামাঝির দিকে, তাহলে এটা যদি দেওয়া হয়, কৃষক তাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা তারা সংরক্ষণ করতে পারবে এবং সংরক্ষণ করলে পরবর্তীতে আরো ন্যায্য মূল্য পাবে। ফরিদপুরে এবার ৪৮,০০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে, যেখান থেকে প্রায় ৭ লাখ টন পেঁয়াজ উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। এখন ফরিদপুর। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।